Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্য ভয়ের ঘটনার ভিন্ন ধরনের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে শনির রাতের 32তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথম যে ঘটনাটি, এটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাসির। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে। আর দ্বিতীয় ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার ঘটনা এর আগে আমরা প্রচার করেছি। ওনার নাম রাহুল ইসলাম মেঘ। ওনার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। যে দুটো ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব, ঘটনা দুটো শুনলে আপনারা ভিন্ন ধরনের এক অনুভূতি পাবেন। শুধু বলার জন্য বলছি বিষয়টা এরকম না, শোনার পরও বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঘটনায় চলে যাব। ঘটনা শুরু করার আগে যে কথাগুলো সবসময় বলি, এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর এই ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের এই শনি রাতের 32তম আয়োজনের দারুণ দুটি ঘটনার ভৌতিক আনন্দ পেতে পারেন। আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে। ঘটনা পাঠাতে হবে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি থাকছে নাসির ভাইয়ের পাঠানো ঘটনা। তো ওনার বাড়ির ঠিকানা তো প্রথমে বলেছি, আবারও বলছি, টাঙ্গাইল জেলার সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে। ঘটনাটি আজ থেকে 30 বছরেরও আগে ঘটেছিল, নির্দিষ্ট করে সাল বলা মুশকিল। ঘটনাটি কয়েকটা ধাপে ঘটেছিল। প্রথম যে অংশটি ঘটেছিল সেটা হচ্ছে এই নাসির ভাইয়ের মায়ের সাথে। তখন তার বয়স 12 কি 13 বছর, অর্থাৎ নাসির ভাইয়ের মায়ের বয়সের কথা বলছি। উনি যেই জায়গাতে বড় হয়েছেন, এটা কিন্তু যমুনা নদীর একদম কাছাকাছি জায়গাতে। তো ওই সময়টা যখন ওনার সাথে ঘটনাটি ঘটে, এটা কিন্তু দিনের বেলায় ঘটনা ঘটেছে। ওই সময়ে ওনার আম্মু, উনি আরও অনেক বান্ধবীদের সাথে খেলাধুলা করছিলেন। তো খেলাধুলা করছিলেন কিন্তু নদীর একদম পাড়েই। নাসির ভাইয়ের নানার নাম হচ্ছে কোরবান। এই কোরবান নানা, উনি কিন্তু একটা ছোট নৌকা ব্যবহার করতেন এখানে ওখানে যাবার জন্য। মাঝে মাঝে মাছ ধরতেন, তবে সেটা রেগুলার না। আর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেকেরই নিজের নৌকা থাকে, তো ওনার একটা ছিল। নৌকাটা বড় ছিল না, ছোট আকৃতির নৌকা ছিল। নৌকার উপর কয়েকজন বসা যেত, বসার জন্য বাঁশের কিন্তু মাচা করে দেয়া হয়েছিল। নৌকাটা নদীর পাড়ে বাঁধা ছিল। একটা বাঁশ বালুর মধ্যে গাড়া ছিল বা মাটির মধ্যে গাড়া ছিল, সেই বাঁশের সাথে দড়ি দিয়ে ওই নৌকাটা বাঁধা। তো ওই নৌকার কাছাকাছি জায়গাতেই কিন্তু এই নাসির ভাইয়ের আম্মু তার বান্ধবীদের সাথে খেলাধুলা করছেন। তো দৌড়ঝাঁপ করতে করতে একটা সময় উনি ক্লান্ত হয়ে যান। উনি চিন্তা করলেন কোথায় বিশ্রাম নেই, তো ওনাদের নৌকা তো পাশেই বেঁধে রাখা আর কি, ওখানে কিন্তু আর কোনো নৌকা ছিল না। তো উনি কী করেছেন, ওই নৌকাতে গিয়ে উঠেছেন। নৌকাতে গিয়ে যখন উঠেছেন, ওঠার পর শরীরটা মনে হচ্ছে ওনার খুব ভারী হয়ে যাচ্ছে। উনি মনে হচ্ছে যে খুব ক্লান্তি অনুভব করছেন। উনি চিন্তা করছেন যে কিছু সময় বসবো, একটু জিরিয়ে নিয়ে, মানে হাঁপিয়ে গেছিলেন তো, একটু জিরিয়ে নিয়ে আবার চলে আসবেন খেলাধুলা করতে। তো ওনার কাছে নিজের শরীরটা অনেক ভারী বলে মনে হচ্ছে উনি খুব ক্লান্ত। তখন উনি কী করেছেন, নৌকার যে মাচাটা আছে এই মাচার উপরে উনি শুয়ে পড়েছেন। তো এইভাবে তো উনি আছেন। এদিকে ঘটছে একটা ভয়ঙ্কর ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনা নাসির ভাইয়ের আম্মুও খেয়াল করেন নাই, ওখানে উপরে যারা আছেন, যারা খেলাধুলা করছে, তারাও সবাই খেয়াল করেন নাই। কিন্তু খেয়াল করেছে একজন, তিনি এই
নাসির ভাইয়ের আম্মুর এক বান্ধবী, প্রতিবেশী আর কি, প্রতিবেশী প্লাস বান্ধবী। উনি দেখেন যে এই নাসির ভাইয়ের আম্মু উনি নৌকার উপরে শোয়া, আর নৌকাটা আস্তে আস্তে দেবে যাচ্ছে। দেবে যাচ্ছে বলতে পানির মধ্যে দেবে যাচ্ছে, ডুবে যাচ্ছে এটা আমরা বলতে পারছি না, দেবে যাচ্ছে এটাই বলতে হবে। কেননা নৌকার মধ্যে কিন্তু পানি ওঠে নাই। আর ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে ওই আন্টি উনি ওই সময় দেখেছিলেন যে বিশাল এক জটাধারী কোনো একটা নারী অবয়বের মতো হবে, তার চুলে বিশাল বিশাল জট, মাথাটা ইয়া বড়, এই চুলের জটগুলো পানির উপরে ভেসে উঠেছে। আর তার মাথাটা বোঝা যাচ্ছে, তবে চেহারাটা বোঝা যাচ্ছে না, এতটুকু বোঝা যাচ্ছে পোশাক আশাকে এটা কোনো নারী অবয়ব হবে, তবে সেই অবয়বের আকৃতিটা অনেক বড়। তার শরীরে পোশাক রয়েছে, তবে ময়লা পোশাকের মতো বলে মনে হয়েছে তার কাছে। ওই জিনিসটা তার জটগুলো ভাসিয়ে দিয়ে ওই নৌকার কাছে অবস্থান করছে, আর নৌকাটা আস্তে আস্তে পানির নিচে অনেকটাই দেবে গেছে। এখনই দুপাশ থেকে পানি এসে নৌকার মধ্যে ভরে যাবে। এদিকে নাসির ভাইয়ের আম্মু এটা মোটেও বুঝতে পারেন নাই ঘটনা কি হচ্ছে। উনি তো খুব ক্লান্ত, শরীরটা ভারী হয়ে গেছে, উনি কিছুই টের পাচ্ছে না। তখন ওই আন্টি চিৎকার দিয়ে বলে উঠেছেন, এই কে কোথায় আসিস রে? আরে ওরে তো পানির নিচে নিয়ে গেল রে, ওই দেখ কিসের জন্য ওরে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন উপস্থিত সবাই এটা দেখেছেন, তবে ওই যে ভয়ঙ্কর অবয়বটা এটা অনেকেই দেখেন নাই, তবে সবাই দেখেছেন নৌকাটা পানির নিচে চলে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে উপস্থিত সবাই দৌড়ে নৌকার কাছে চলে যান, ওই আন্টি সহ। উনি কিন্তু ভয় পান নাই যে ওরকম এক জটাধারী পানির নিচ থেকে ওটা নিয়ে যাচ্ছে, উনি কিন্তু ওই নিজের জানের পরোয়া করেন নাই। উনি সহ আরও কয়েকজন দৌড়ে নৌকার কাছে চলে যান। যাবার পর দেখা যাচ্ছে যে এই যে নাসির ভাইয়ের আম্মু, ওনার কিন্তু এই দিন দুনিয়ার আর কোনো খেয়ালই নেই, উনি ক্লান্ত হয়েভাবেই শুয়ে আছেন। ওনারা কি করেছেন, নৌকা যেভাবে আছে ওভাবেই ছিল, ওই তীর থেকেই, মানে নৌকাটা তো ছোট, অর্থাৎ কুল থেকেই এই নাসির ভাইয়ের আম্মুর পাটা ধরতে পেরেছেন। পা ধরে ওনারা দিয়েছেন এক হ্যাঁচকা টান, এক হ্যাঁচকা টানে নৌকা থেকে একদম কুলে এনে ফেলেছেন। আর সাথে সাথে নৌকাটা ভস করে পানির নিচে চলে যায়। অনেক সময় কোনো জিনিস হঠাৎ করে যদি পানির নিচে চলে যায় এক ধরনের শব্দ হয় না, ঠিক ওরকম শব্দ হলো। যখন শব্দ হলো নৌকাটা পানির নিচে চলে গেল, তখন নৌকাটা বাঁধা ছিল, বাঁধা অবস্থাতেই কিন্তু ওই বাঁশ একদম খুলে নিয়ে পানির ভিতরে চলে যায় নৌকাটা। আর কয়েক সেকেন্ড দেরি হলেই ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে যেত। তো এই খবর সাথে সাথে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কোরবান নানা তখন অন্য একটা কাজ করছিলেন, তার কাছেও খবর চলে যায় যে এই কোরবান তুমি কি করতেছো, তোমার মেয়েকে তো পানিতে তলায় নিয়ে গেছিল। এই কোরবান নানা আবার টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মোটামুটি এই পানি রিলেটেড যে ব্যাপারগুলো এগুলো সম্পর্কে ওনার ধারণা ছিল। এই কথা শোনার সাথে সাথে উনি দৌড়ে সেখানে চলে যান, গিয়ে দেখেন ওনার মেয়ে ঠিকঠাক আছে। ওনার মেয়ের মুখ থেকে সব কথা শোনেন, আরও যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে ঘটনা শোনেন। ঘটনা শোনার পর উনি ক্ষিপ্ত হয়ে ওই যেখানে নৌকাটা ডুবিয়ে নিয়ে গেছে ওখানে যান। যাবার পর উনি চিৎকার দিয়ে বলছেন, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করলি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। এক্ষুনি আমার নৌকা ফিরাই দিবি, তা না হলে তোর যে আমি কী করব তুই নিজেও বুঝতে পারবি না। এই কথা বলার পর নানা কি করেছেন, কিছুটা পানি হাতে তুলেছেন নদীর পাড়ে দাঁড়িয়েই। কোনো একটা দোয়া দুরুদ পড়ে যখনই ওই পানিটা আবার নদীতে ছুঁড়ে মেরেছেন, সাথে সাথে নিচ থেকে ভস করে আবার ওই নৌকাটা ভেসে উঠেছে। ঠিক যেমনটা হয় যে একটা বলের মধ্যে বাতাস থাকে, বল তো পানির মধ্যে সহজে ডুবতে চায় না। বলকে যদি আমরা টেনে পানির নিচে নিয়ে রাখি, হঠাৎ করে ছেড়ে দেই, কিভাবে ভেসে ওঠে? ভেসে ওঠার পর কিন্তু মনে হলো একটু জাম্প করে, তাই না? এরকম মনে হয় কিন্তু আমাদের। মনে হলো নৌকাটা এমনভাবে দ্রুত গতিতে ভেসে উঠেছে, পানির উপর উঠে একটা জাম্প করার মতো করলো। আর নৌকার ভিতরে কোনো পানি নেই, মনে হচ্ছে একদম শুকনা, এমন একটা অবস্থা আর কি। নৌকাটার সাথে সাথে ফিরিয়ে দিল ওই জিনিসটা।
নানা হুমকি দিলেন, তার মানে হচ্ছে নানা বুঝতে পেরেছিলেন যে এই কাজটা কে করেছে। এর একদিন পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। এই নাসির ভাইয়ের মামা, যার নাম হচ্ছে মোকসেদ, এই মোকসেদ মামা উনি কী করতেন, উনি গরু মহিষ এগুলোকে নিয়ে একটা চরে যেতেন। চরে যাবার জন্য যে কাজটি করতে হতো, যখন বর্ষাকাল থাকতো বা পানি বেশি থাকতো, তখন এই গরু মহিষগুলো সাঁতরে এপাশ থেকে ওপাশ, অর্থাৎ এপাশ থেকে চরের ওই পাশে চলে যেত, ওখানে গিয়ে উঠতো। আর মোকসেদ মামা কী করতেন, উনিও সাঁতরাতেন, তবে যদি দেখতেন যে আর সাঁতরে পারছেন না, তখন কোনো একটি গরুর লেজ উনি ধরতেন বা মহিষের লেজ ধরতেন, ওটার সাথে সাথেই উনি চলে যেতেন। অথবা কোনো মহিষের পিঠের উপর উনি শুয়ে পড়তেন ওই সাঁতরানো অবস্থাতেই, মহিষগুলো ওনাকে নিয়েই ওপাশে চলে যেত বা গরুগুলো ওই অবস্থাতে ওনাকে নিয়ে চলে যেত। আর যখন শীতকাল থাকতো, পানি কমে যেত, তখন অনায়াসেই এপাশ থেকে ওপাশ হেঁটে হেঁটেই পার হওয়া যেত। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকটি ঘটনাতে বলেছিলাম যে ওই বিস্তীর্ণ যমুনার যে চরগুলোতে, এগুলোতে কিন্তু অনেকেই গরু ছাগলগুলোকে চরান। আপনারা যারা সেম হুরেশ ঘটনাটি শুনেছেন, সেখানেও কিন্তু এরকম একটা ব্যাপার ছিল। তো এই যে মোকসেদ মামাও উনি ওরকমভাবেই চরে চলে গিয়েছেন প্রতিদিনের মতো। তো যাবার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে উনি সাঁতরাতে যখন মনে হয়েছে যে ওনার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, প্রতিদিন যেটা করেন, ওনার একটি গরুর লেজ ধরেছেন। লেজ ধরার পর উনি আপনি চলে যাচ্ছেন গরুর সাথে সাথে। হঠাৎ করে মনে হলো ওই গরুটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে পানির নিচে। উনি বুঝতে পারছিলেন না ঘটনাটা কি, এরকম তো হয় না। তো যেহেতু গরুর লেজটা উনি ধরে রেখেছেন, উনিও গরুর সাথে সাথে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ওনার পায়ের কাছে একটা জিনিসের উপস্থিতি মনে হলো। উপস্থিতিটা এমন ছিল যে বিশাল বড় কোনো চুল, জমাট বাঁধা চুল, এই চুলগুলো ওনার পায়ে এসে ঠেকে। উনি প্রথমে মনে করেছিলেন যে হয়তো বা লতা পাতায় আটকে গেছে, কিন্তু নদীর এই জায়গায় তো কোনো লতা পাতা থাকার কথা না। ওনার পায়ের সাথে যখন চুলের মতো কিছু একটা বাঁধে, তখন উনি বুঝতে পারেন যে এখানে ভয়ঙ্কর কিছু আছে। তখন উনি দ্রুত ওই গরুর লেজটা ছেড়ে দিয়ে উনি আরেকটু সামনে গিয়ে একটা মহিষের লেজ ধরেছেন। ওই মহিষটা কিন্তু ও পাশে চলে গেছে, উনিও মহিষের সাথে চলে গেছে। সবগুলো গরু মহিষ ঠিকঠাক মতো চরে উঠতে পারলেও ওই যে গরুটা, ওই গরুটা কিন্তু ওই পালের মধ্যে সবচাইতে বড় গরু ছিল, একটা ষাঁড় গরু ছিল। ওই গরুটা আর ওঠে না। তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওই চরে আরও কয়েকজন কিন্তু গরু ছাগল চড়াতে এসেছিল, তাদেরকে ডাকেন, বলেন যে এই ঘটনা। তখন তারা বলেন যে সর্বনাশ, ওরে তো নিয়ে গেছে রে, এরে তো আর ভাবি না, এই গরুর আশা ছেড়ে দেয়, ওরে খেয়ে ফেলছে। তো এই কথা যখন কোরবান নানাকে জানানো হয়, কোরবান নানা বিষয়টা শুনলেন। উনি বুঝতে পারলেন যে এখানে ভয়ঙ্কর কোনো একটা জিনিস খুব ভালো মতো সে আস্তানা গাড়ছে। যেই জিনিসটাকে উনি বুঝতে পেরেছেন, কিন্তু কি করবেন তখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এটাকে কিভাবে তাড়ানো যায় এখান থেকে। আগে কিন্তু এরকম ছিল না, হঠাৎ করে এরকম সমস্যা শুরু হয়েছে। এর পরের দিন ঘটে আর একটা ঘটনা। আর একজন ব্যক্তি, ওনার একটাই গরু ছিল। এই একটাই গরু যাদের থাকে, এই ধরনের ব্যক্তিদের কাছে সেই গরুটা কিন্তু অনেক আদরের হয়। উনি গরিব মানুষ ছিলেন। তো উনি কি করেছেন, ওই যমুনা নদীর পাড়েই উনি এই গরুটা বেঁধেছেন। এই যে আমরা এতক্ষণ যে পাড়ের কথা বলছি, এই পাড়ের নাম কিন্তু শুশুয়াচর, যেটা নলিন বাজার হয়ে এই শুশুয়াচর যেতে হয়। তো যারা ওখানে উপস্থিত আছেন তারা চিনবেন। ঘটনা যে কয়েকটা আমরা বলছি, এটা কিন্তু ওই শুশুয়াচর কেন্দ্রিক আর কি। তো ওই শুশুয়াচরেরই একটা জায়গায় আর কি আর একজন ব্যক্তি তার একটা মাত্র গরু, ওটা বেঁধেছেন। তো গরুর দড়ির যে একটা অংশ, যেটা মানে একটা কাঠের বা বাঁশের কোনো একটা জিনিস দিয়ে ছোট করে একটা খুঁটার মতো তৈরি করা হয়, যেটা মাটির মধ্যে গেঁথে রাখা হয়। আর দড়ি তো গরুর গলায় থাকে। গরুটা ওই পাড়ের কাছেই বেঁধে রাখা, ওই জায়গাতে আবার ভালো ঘাস টাস ছিল, এই জন্য ওখানে বেঁধে রাখা হয়েছিল। তো দূর থেকে একজন একটা দৃশ্য দেখছে যে ওই গরুটার যেটা
খুঁটা যেটাকে আমরা বলি, খুঁটাটা কিন্তু মাটির উপরেই আছে, কিন্তু কোনো একটা জিনিস ওই গরুটাকে মনে হচ্ছে টেনে টেনে পানির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কি নিয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে না। এখন এটা কিভাবে বোঝা গেল? কোনো একটা জিনিস ওই গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওই গরুটা যেতে চাচ্ছে না। গরুটার সামনের 2 পা, পেছনের 2 পা, এই 4 পা দিয়ে মাটিটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে, তারপরেও মনে হচ্ছে ওই জিনিসটা আস্তে 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 পানির দিকে চলে যাচ্ছে। গরুটা মাঝে মাঝেই 1 পা, বিশেষ করে পেছনের 1 পা উঁচু করে কোনো কিছুকে লাথি মারার চেষ্টা করছে, কিন্তু পারছে না, সে পানির ভেতরে চলে যাচ্ছে। আর খুঁটাটা যেখানে গাড়া ছিল আর কি, অর্থাৎ পোতা ছিল, সেখান থেকে যতটুকু দড়ির অংশ ছিল, এই দড়ির অংশটা কিন্তু নদীর কিছুটা ভেতরেও ঢুকে যাওয়ার মতো একটা লেন্থ বা দৈর্ঘ্যের ছিল। এখন গরু তো আর পানির মধ্যে নামবে না, আর কিছুটা এই কারণেই পানি পর্যন্ত লেন্থ করে রেখেছিলেন বা এমন জায়গায় আর কি পুঁতেছিলেন, গরু অনেক সময় পানি খাবে, যাতে করে অনায়াসেই সে নদীর পাড়ে এসে পানি খেয়ে আবার ঘাস খেতে পারে। এইভাবেই কিন্তু এরকম একটা নির্দিষ্ট দূরত্ব নদী থেকে বজায় রেখেই ওই খুঁটাটা গাড়া হয়েছিল। তো ওই জিনিসটা তো টেনে নিয়ে যাচ্ছে গরুকে, তবে কী জিনিস টানছে এটা তো বোঝা যাচ্ছে না। কাকে টানছে? গরুকে টানছে। গরুকে আস্তে আস্তে টেনে নিয়েছে। উনি দূর থেকে বলছেন যে আরে কার গরু নিয়ে গেল রে, কার গরু নিয়ে গেল, এই ধর 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 গরুটাকে ধর, কার গরু নিয়ে গেল রে। তখন লোকজন এটা শুনেছে, ওনারাও এটা দেখেছেন, ওনারাও দৌড়ানো শুরু করছে। ওনারা আস্তে আস্তে ওই গরুটাকে পানির মধ্যে নিয়ে যায়। তখনও কিন্তু গরুর যে খুঁটাটা ওটা কিন্তু মাটির মধ্যেই গাড়া, তখনও টানাটানিতে কিন্তু ওই খুঁটাটা মাটির থেকে ছুটে আসে নাই। লোকজন গিয়েই ওই দড়িটা ধরেছে, ততক্ষণে কিন্তু গরুটাকে পানিতে তলিয়ে নিয়ে গেছে। লোকজন দড়ি ধরে অনেক টানাটানি করছে। তারা বুঝতে পারছেন যে এই দড়ির অপর প্রান্তে ওই গরুটা আছে, কিন্তু গরুটাকে কোনোভাবে উঠানো যাচ্ছে না। অপর প্রান্তে কোনো একটা অশরীরী ভয়ঙ্করভাবে ওই জিনিসটাকে টেনে ধরেছে, অর্থাৎ গরুটাকে টেনে ধরেছে, যার কারণে গরুটাকে ওনারা কোনোভাবেই ওঠাতে পারছেন না। একটা পর্যায়ে যেটা হয়, হঠাৎ করেই যেই লোকগুলো দড়ি ধরে টানাটানি করছিলেন তাদের দিকে টানছিলেন গরুটাকে তুলে আনার জন্য, ওনার পেছন দিকে সবাই আছাড় খেয়ে পড়ে যান, যেহেতু ওনারা ওনাদের দিকে টানছিলেন। আর আছাড় খেয়ে পড়ে যাওয়ার পেছনে কারণ হলো গরুর গলায় যেই দড়িটা বাঁধা ছিল, অর্থাৎ দড়িটার যেই অংশটা গরুর গলায় ছিল ওই জায়গা ছুটে গেছে। তার মানে হলো গরুটাকে নিয়ে গেছে। একটা মানুষের একটাই গরু। কথা আছে, গেরস্তের গরু মরা মানে তার সন্তান মারা যাওয়া। এটা আমাদের দেশের গ্রাম অঞ্চলে কিন্তু খুব প্রচলিত একটা প্রবাদ রয়েছে। একটা মানুষের একটাই গরু, তার গরু যদি এভাবে হারিয়ে যায়, কোনো একটা অশরীর যদি নিয়ে যায়, তার কেমন লাগতে পারে। দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটলো, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তখন কোরবান চাচাও ওখানে আসেন, এসে শুনতে পারলেন এই ঘটনা। তাদের বাড়ির গরু আগের দিন নিয়ে গেছে, আজকে আরেকজনের গরু নিয়ে গেছে। তো মোকসেদ মামার গরু তো নিয়েই গেল। তো কোরবান নানা এই ঘটনা যখন শুনলেন, শোনার পর উনি বললেন যে এ আসলে কি চাচ্ছে তোমরা বুঝতে পারছো? ও আসলে খুব শক্ত একটা ভোগ চাচ্ছে, কিন্তু ভোগ ওকে দেয়া যাবে না। একবার যদি ওকে ভোগ দেওয়া হয় তাহলে প্রতি বছর, এখন তো গরু নিচ্ছে, প্রতি বছর 3-4টা করে মানুষ নেবে। ভোগ ওকে দেয়া যাবে না। ওকে কিভাবে তাড়াতে হয় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো এরকম চিন্তা ভাবনা চলছিল। ওদিকে মোকসেদ নানার বিয়ের জন্য, মানে মোকসেদ মামার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। তো একটা জায়গায় পাত্রী দেখে কোরবান নানা আর মোকসেদ মামা ওনার বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেদিক দিয়ে ফিরছিলেন ওই পথটা ছিল ক্ষেতের মধ্য দিয়ে একটা আইল, এই আইলের উপর দিয়ে ওনারা ফিরছিলেন। হঠাৎ করে এই মোকসেদ মামা দেখেন যে আইলের উপরে কোনো কিছু একটা বসা। ওই সময় হতে কি মাঝে মাঝে অনেকেই ঘাস টাস কেটে আইলের উপর রাখতেন সাময়িক সময়ের জন্য, আবার নিয়েও যেতেন। তো যখন এটা দেখলেন তখন মোকসেদ মামা কোরবান নানাকে বলছেন যে আব্বা এটা কি দেখো তো, কী যেন মনে হচ্ছে। মোকসেদ মামা এটাকে ঘাসের গাইট বা আটি মনে করলেও কোরবান নানা কিন্তু বুঝতে পারছেন ঘটনাটা কি। ওখানে কোনো একটা ভয়ঙ্কর সত্য
আত্মা বসে আছে তাদের অপেক্ষায়। ওই সময় কোরবান নানা চিৎকার করে বলে ওঠেন, দেখ, আমি তোর কিন্তু কোনো ক্ষতি করতে চাই না, তুই এখান থেকে চলে যা। আর আমার ক্ষতি করার জন্য যদি তুই এসে থাকিস, ওই চিন্তা ভুলে যা, যা ভাগ এখান থেকে, চলে যা এখান থেকে। এটা বলার পর নাকি ওই অবয়বটা মনে হলো উঠে কোন দিকে যেন মিলিয়ে গেল। এরপর তো ওনারা বাড়িতে চলে আসেন। এর কয়েকদিন পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই যে কোরবান নানা, উনি কিন্তু একটা সেচ পাম্প চালাতেন। তো ওনার যেখানে সেচ পাম্পটা বসানো ছিল, ওখানে রাতের বেলা গিয়ে উনি ওই পাম্প থেকে পানি বিভিন্ন ক্ষেতে দিচ্ছেন। কোন ক্ষেতে কতটুকু পানি যাবে সেটাও কিন্তু দেখাশোনা করতে হয়, ওভারফ্লো যেন না হয় এটাও খেয়াল করতে হয়। তো এরকম করে কাজ করছিলেন। ওই সময় কিন্তু ওনার হাতে 3 ব্যাটারির একটা টর্চ লাইট ছিল, ড্রাই সেল ব্যাটারিতে যেই টর্চ লাইটগুলো চলতো আর কি। তো উনি হঠাৎ করেই দেখেন একটা হারিকেন একটা ক্ষেতের উপর দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। হারিকেন কোনো মানুষ হাতে নিয়ে কিন্তু ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতেই পারেন, কিন্তু সেটা মনে হচ্ছে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। আর এটা যে একটা হারিকেনের মতো জিনিস, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি চিন্তা করলেন, এটা তো কোনো মানুষ হতে পারে না, মানুষ তো হারিকেন নিয়ে ক্ষেতের মধ্য দিয়ে এত জোরে দৌড়াতে পারে না, জিনিসটা কি? উনি তখন চিৎকার দিয়ে বলে উঠলেন, এই কে রে, ক্ষেতের মধ্যে দিয়ে কে যায়? যখন এটা বলেছে তখন শো শো শব্দ শুরু হয়। আর এবার ক্ষেতের এক পাশ থেকে আর এক পাশ ওই হারিকেনটা যাচ্ছিল না, এই হারিকেনটার মতো আলো বৃত্তাকারে নানা চতুর্দিকে ঘোরা শুরু করেছে আর শো শো শব্দ করেছে। তো নানা তো দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। একটা পর্যায়ে ওই হারিকেনটা মিলিয়ে যায়। তো এভাবে বেশ কিছুদিন এই সমস্যা চলেছিল। তবে আল্লাহর রহমতে এই সমস্যাটা ঠিক হয়ে গিয়েছিল। নানা একজন হুজুরেরও শরণাপন্ন হয়েছিলেন। তো সেই হুজুর তার মতো করে কাজ করেছিলেন। তো এইভাবেই একটা সময় এই জিনিসটার সমাপ্তি ঘটে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা মানুষ নৌকার উপরে শুয়ে আছে নদীর তীরেই। সেই নৌকাটা ওই তীরে থাকা অবস্থায় আস্তে আস্তে দেবে যাচ্ছে। আর উপরে থাকা একজন মানুষ উপর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে যে কোনো একজন ভয়ঙ্কর জটাধারী এই নৌকাটাকে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন কি ধরনের একটা ভয়ঙ্কর অনুভূতি হতে পারে আপনারা একবার ভাবুন। চর এলাকায় এরকম অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটে। ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে আপনার ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ পাবো। প্রিয় লিসেনার্স, চর এলাকার, বিশেষ করে যমুনার চর এলাকায় এরকম অনেক ঘটনাই তো ঘটে। আপনাদের জানা থাকলে কিন্তু আপনারাও লিখে বা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন afnandaharwalbd@gmail.com এই মেল অ্যাড্রেসে। চলুন প্রিয় লিসেনার্স, এবার শুনে আসি আমাদের এক রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা। প্রিয় লিসেনার্স, রাহুল ইসলাম মেঘ ভাইয়ের বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। উনি 9 থেকে 10 বছর আগে মালয়েশিয়াতে পাড়ি জমিয়েছিলেন। এখনকার অবস্থা থেকে তখনকার অবস্থা অনেক ভয়ঙ্কর ছিল। ওই সময় যে কোম্পানির হয়ে উনি গিয়েছিলেন, সেই কোম্পানি তাদেরকে যেখানে রেখেছিল সেটা পাহাড়ের পাশে, আশেপাশে জঙ্গল রয়েছে। প্রতিদিন কোম্পানির বাসে করে শ্রমিকদেরকে কাজে নিয়ে যেত, আবার থাকার জায়গাতে দিয়ে যেত। কোম্পানি তাদেরকে থাকার ব্যবস্থা করেছিল। সমস্যা দেখা দেয়, বেশ কিছু বৈধ কাগজপত্র তখনও কিন্তু ওনারা হাতে পান নাই। আবার অনেক বাংলাদেশি ভাইয়েরাই অবৈধভাবে মালয়েশিয়াতে এসেছেন। তখন মালয়েশিয়ান পুলিশ মাঝে মাঝে রাতের বেলাতেই বিভিন্ন জায়গায় রেড দিত। রেড দিয়ে যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা কাগজপত্র দেখাতে পারতো না, বা আরও অনেক দেশের লোকজনই সেখানে ছিল যারা বৈধ কাগজপত্র দেখাতে পারতো না, তাদেরকে কিন্তু ধরে নিয়ে আবার যার যার নিজ দেশে পাঠিয়ে দিত। এই যে রাহুল ইসলাম মেঘ ভাই সহ আরও অনেকেই কিন্তু অনেক ঋণ করে, অনেক কষ্ট করে মালয়েশিয়াতে গিয়েছিলেন।
পুলিশরা যদি তাদেরকে পাঠিয়ে দেয়, এমন হয় যে বৈধ কাগজপত্র আছে তারপরও কোনো কারণে তাদের মনে হয় নাই, ভালো লাগে নাই, পাঠিয়ে দিয়েছে, এমনও কিন্তু হয়েছে ওই সময়। এই জন্য বাংলাদেশি ভাইয়েরা খুব একটা আতঙ্কিত অবস্থায় দিন কাটাতেন। পুলিশের রেড এতটাই বেড়ে গেল যে ওনাদের থাকার যে জায়গা সেখানে থাকাটাই একটা কঠিন ব্যাপার হয়ে গেল। তখন ওনারা সিদ্ধান্ত নিলেন ওনাদের যেই থাকার জায়গাটা, কোম্পানি কর্তৃক যেই থাকার জায়গাটা করা হয়েছিল, সেখান থেকে অন্য জায়গায় ওনারা থাকবেন। এখন অন্য জায়গায় চাইলেই তো আর যাওয়া যায় না, কোম্পানির গাড়ি তো প্রতিদিন সকালবেলা এসে ওনাদেরকে নিয়ে যায়। ওনারা চিন্তা করলেন যে ওনাদের যে থাকার জায়গার পাশে একটা ছোট টিলার মতো আছে, এই টিলার উপরে গিয়ে ওনারা ঘর বানাবেন। তো ওখানে 4 জন নিজেরা রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করতেন। একজন নাম জাহাঙ্গীর, ফিরোজ, মোহর আর এই রাহুল ভাই। এই জাহাঙ্গীর ভাই, ফিরোজ ভাই, মোহর ভাই আর রাহুল ভাই 4 জন মিলে একসাথে খাওয়া দাওয়া করতেন। এই জন্য ওনারা 4 জন সিদ্ধান্ত নিলেন যে ওনারা আলাদা করে ছোট ছোট করে 4টা ঘর বানাবেন, মানে তাঁবুর মতো করে। নিচে যেই জিনিসগুলো ছিল সেগুলো কিছু নিলেন, আরও কিছু জিনিস জোগাড় করেছিলেন। এটা করে ওনারা কি করতেন, শুধু রাতের বেলা ওখানে অবস্থান করতেন। আর এটার পিছনে কারণ ছিল একটাই, পুলিশ কিন্তু রেডগুলো রাতের বেলাতেই দিত। এই জন্যই ওখানে যখন থাকা শুরু করলেন, প্রথম একদিন মোটামুটি ভালো গেল। এর পরের রাত থেকে সমস্যা শুরু হলো। এই জাহাঙ্গীর ভাই আর ফিরোজ ভাই, ওনারা দুজন আলাদা করে ছোট ছোট দুটো ঘর বানালেও পরবর্তীতে ঘর দুটোকে আবার এক করে একসাথে থাকা শুরু করেন। আর যে মোহর ভাই আর রাহুল ভাই, অর্থাৎ রাহুল ইসলাম মেঘ ভাই, ওনারা দুজন আলাদা আলাদা ঘর বানালেও আবার দুটো ঘরকে এক করে দুজন একসাথে থাকা শুরু করেন। প্রথম রাত ঠিকঠাক মতো পার হবার পর এরপর এই রাহুল ইসলাম মেঘ ভাই আর মোহর ভাইয়ের কাছে মনে হলো রাতের বেলা মনে হয় কেউ ওনাদের এই থাকার জায়গার কাছে আসে, চারদিকে হাঁটাহাঁটি করে। কিন্তু ওনারা উকি দিয়ে দেখেন না এই জিনিসটা কি। কেননা ওখানে বন্য শূকর ছিল, বন্য গরু ছিল, বানর ছিল, এগুলো দিনের বেলাতেও দেখা যেত। আরও বেশ কিছু প্রাণী থাকতো সেখানে, এগুলো হাঁটাহাঁটি করে। সুতরাং এগুলো তাদের এই থাকার জায়গার চতুর্দিকে হাঁটাহাঁটি করবে, এটা অস্বাভাবিক কিছু না। তবে ওনারা কেউ উকি দিয়ে দেখেন নাই। এভাবে কয়েকটা দিন কেটে যায়। ওনারা ডিউটি করছিলেন ঠিকঠাক মতোই। এদিকে ওনারা নিজেদের মধ্যে আলোচনা করেন যে আসলে জিনিসটা কি, রাতের বেলা এরকম চতুর্দিকে হাঁটাহাঁটি করে। মোহর ভাই উনি একদিন চিন্তা করেছেন যে আমি একটু দেখব জিনিসটা কি। অন্য সাইডে কিন্তু এই যে জাহাঙ্গীর ভাই আর ফিরোজ ভাইরা আছেন, ওনাদেরকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে ওনারা তেমন কোনো পাত্তা দেন না। তবে ওনারাও এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন বলে তাদের হাবভাবে বুঝতে পেরেছেন এই মোহর ভাই আর রাহুল ভাই। তো এক রাত্রে এই মোহর ভাই আর রাহুল ভাই শুয়ে আছেন, গভীর রাত্রে হঠাৎ করে সেই শব্দটা আবার শুরু হয়ে যায়। মনে হচ্ছে চারদিকে কেউ হেঁটে বেড়াচ্ছে। আর হাঁটতে হাঁটতে একটা সময় ওনাদের যে থাকার জায়গা ওই খানটাতে ওই জিনিসটা চলে আসে। তখন মোহর ভাই কি করেছেন, চুপি চুপি ওনাদের ওই ছোট্ট ঝুপড়ি ঘরের মতো যেটা, এই জিনিসটার একটা অংশ ফাঁকা করে দেখার চেষ্টা করেছেন জিনিসটা কি। যেই না তাকিয়েছেন উনি চমকে উঠেছেন, মানে ভূত দেখার মতো ভয় পেয়েছেন। রাহুল ভাই কিন্তু তখন জেগেছিলেন, কারণ ওই অবস্থাতেই কিন্তু এই মোহর ভাই বলেছিলেন যে রাহুল তুমি চুপ থাকো, আমি দেখে আসি জিনিসটা কি। তো তখন রাহুল ভাই জিজ্ঞেস করছেন যে মোহর ভাই কি ব্যাপার, কি দেখছেন, এরকম ভয় পেলেন কেন? তখন মোহর ভাই বলছেন যে রাহুল রে, এইটা তো মানুষ না রে, এটা কোনো প্রাণীও না, এটা যে কি জিনিস এইটা আমি বুঝতে পারছি। এটা তো ভয়ঙ্কর এক দানব, এটা বিশাল উচ্চতার, এটা না মানুষ না কোনো প্রাণী, এই জিনিস অবশ্যই জিন হবে। এটা শোনার পর রাহুল ভাই তো ভয় পেয়ে যান যে সর্বনাশ, তাহলে এতদিন এই জিনিস যেগুলো শুনছি বন্য শূকর মনে করছি,
বানর মনে করছি, বুনো গরু মনে করছি, তাহলে এটা একটা ভয়ঙ্কর জিন। এখানে একটা কথা বলে রাখা ভালো, ওনারা যেই জায়গাটাতে ওই ঝুপড়ি ঘরের মতো করে তৈরি করেছিলেন অস্থায়ীভাবে, ওখানে বড় একটা গাছ ছিল। সেই গাছটার নাম ঠিক করে রাহুল ভাই বলতে পারেন নাই, তবে ধারণা করেন সেটা রাবার উড গাছ ছিল, বেশ লম্বা টাইপের একটা গাছ ছিল আর কি। তবে গাছটা বেশ পুরনো, এটা বোঝা যাচ্ছে যে এই পাহাড়ের এই জায়গাটাতে অনেক আগে থেকে গাছটা রয়েছে। এখন এই ধরনের ব্যাপারটা যখন ঘটে গেল, কোনো মতো ওই রাতটা পার করলেন। ওনারা যখন কাজে গিয়েছেন, কাজ থেকে আবার ফিরেছেন, ফেরার পর এখন এই রাহুল ভাই আর মোহর ভাই ওনারা বলছেন যে আমরা আর উপরে থাকবো না, আমরা উপরে থাকবো না, লাগে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাক, দেশে পাঠাই দিক তাও ভালো, তবুও এই জিন ভূতের রাতে মরতে চাই না। তো এই দিকে হয় কি, এই যে জাহাঙ্গীর ভাই আর ফিরোজ ভাই ওনারা বলছেন যারা ধুর কিসের কি, আমরা তো থাকি কই, আমরা তো কিছু এরকম দেখলাম না, এগুলো তোদের মনের ভুল, আর এরকম জঙ্গলের মতো জায়গাতে ছোটোখাটো প্রাণী আসবে এটাই স্বাভাবিক, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, কত কষ্ট করে আসছি, ঋণের টাকা পরিশোধ হয় নাই, এখন যদি পুলিশ ধরে বাংলাদেশে পাঠায় দেয় তখন কি অবস্থা হবে। ফিরোজ ভাইকে বিষয়টা জানানো হলেও উনিও বেশ ভীত হয়ে যান যে কি করা যায়। উনিও যে আসলে ওই বিষয়টা বুঝতে পেরেছিলেন এটা কিন্তু তার কথাবার্তাতে বোঝা গেলেও উনি অপেক্ষাকৃত সাহসী ছিলেন। এদিকে ফিরোজ ভাইকে আবার জাহাঙ্গীর ভাই বলতেছেন যে আরে ফিরোজ ভাই তুমি কি বলো না বলো, এগুলা নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নাই, চলো তো আমার সাথে, আমরা দুজন থাকবো, ওরা দুজন ভীতু মানুষ, ওরা নিচে থাক, পরে পুলিশে ধরলে বুঝতে পারবে। ওনারা নিচেই ছিলেন, আল্লাহর অশেষ রহমতে প্রায় 1 মাসের মধ্যেও পুলিশ ওই জায়গাতে সে রেড দেয়নি। ওনারা নিচেই ছিলেন আর জাহাঙ্গীর ভাই ফিরোজ ভাই উপরেই ছিলেন। তো এক রাত্রে হয় কি, প্রচণ্ড বৃষ্টি, রাত তো না দিন থেকে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যার পর থেকেও বৃষ্টি, রাতেও বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি মনে হচ্ছে ওই পাহাড়ের যে সমস্ত মাটি পাথর যেগুলো আছে এগুলো ধসে এখনই তাদের গায়ের উপর পড়বে যে কোনো সময়, এত বৃষ্টি হয়েছে, মানে যে কোনো সময় পাহাড় ধস হতে পারে। এরকম যখন চলছে তখন এই ফিরোজ ভাই উনি জাহাঙ্গীর ভাইকে বলছে যে জাহাঙ্গীর ভাই আজকে রাত্রে উপরে না গেলে হয় না, এত বৃষ্টি। তখন জাহাঙ্গীর ভাই বলছে যে ফিরোজ তোমার কি মাথা খাচ্ছে, রাতের বেলায় তো বিশেষ করে এই ধরনের ঝড় বৃষ্টির রাতেই তো মালয়েশিয়ান পুলিশরা রেড বেশি দেয়, কারণ তারা জানে যে এই ঝড় বৃষ্টির রাত্রে বাংলাদেশি সহ যারা আছে যাদের কাগজপত্রের ঘাটতি আছে তারা বাইরে কোথাও যায় না, নিজের জায়গাতেই থাকে, আর এদেরকে ধরা তখন সহজ হয়। প্রায় 1 মাস আসে নাই, আজকের রাত্রে আসবে নিশ্চিত থাকো, আজকে রাত্রে তো আরও বেশি করে এখানে থাকা যাবে না। ফিরোজ ভাই তো বলে যে না আজকে রাত্রে যাব না। জাহাঙ্গীর ভাই বলেন যে ফিরোজ আমার দাদা বাবা এরা কিন্তু কবিরাজি জানতেন, আমিও কি টুকটাক কিছু শিখি নাই, এইসব ভূত প্রেত আমার ভয় দেখাইতে পারে না, এইসব চিন্তা ভাবনা বাদ দাও, গেলে চলো নাহলে আমি গেলাম। শেষ পর্যন্ত ফিরোজ ভাই আর যান না, জাহাঙ্গীর ভাই উনি একাই চলে যান। সকালবেলা যে যার মতো কাজে চলে গেছে, ফিরোজ ভাই কাজে চলে গেছেন। তো ওনাদের যিনি সুপারভাইজার ওনারা খেয়াল করছে, সুপারভাইজার এসে জানান যে কাউকে খুঁজতেছেন। কাকে খুঁজতেছেন? জাহাঙ্গীর ভাইকে। জাহাঙ্গীর ভাই আসে নাই, অর্থাৎ উনি সকালবেলা উনি কাজে যান নাই, কোম্পানির যে বাস আছে সেই বাসে উনি ওঠেন নাই। যখন কাজ থেকে ওনারা ফেরত আসেন, ফেরত আসার পর চিন্তা ভাবনা করতেছেন যে জাহাঙ্গীর ভাই কোথায় গেল। সবাই চিন্তা করলেন যে সকালবেলা হয়তো বা নেমেছিল, আবার কোনো সমস্যার কারণে অন্যদিকে গেল কি না। তখন কিন্তু ওনারা চাইলেও বিভিন্ন জায়গায় যেতে পারতেন না, পুলিশে ধরে ফেলতো। এসব নিয়ে আলোচনা হচ্ছে। ওই রাতেও কিন্তু ফিরোজ ভাই আর উপরে ওঠেন নাই, মোহর ভাই রাহুল ভাইও যান নাই। ওই এক রাতও চলে গেল। পরের দিনও জাহাঙ্গীর ভাইয়ের কোনো খোঁজ খবর যখন নাই, তখন তো ওনাদের টনক নড়ে যে এই ঘটনা কি, জাহাঙ্গীর ভাই কোথায় গেল। তার কিন্তু ফোন ছিল, তার ফোনটাও বন্ধ পাওয়া যাচ্ছিল। সবার তো চিন্তা মাথায় ঢুকে গেল, ঘটনা কি ঘটনা কি। এরপর উপরে যাওয়া হলো, উনি যেখানে থাকতেন আর কি, সেখানে ওনার কোনো চিহ্নটাও পাওয়া গেল না। তবে ওনার থাকার যে জায়গাটা, এই জায়গাটা একদম ফিটফাটি ছিল, ঠিকঠাক ছিল, কোনো কিছু এসে আক্রমণ করছে এমনটাও কিন্তু মনে হয় নাই।
তার মানে উনি নিজের ইচ্ছায় আশেপাশে কোথাও গেছেন। ওনাকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন এই কোম্পানিতে কাজ করতো এক পাকিস্তানি ভদ্রলোক। উনি বেশ হুজুর গোছের ছিলেন, উনি ওখানে কাজ করতেন। তো ওনার কাছে যখন বিষয়টা যায়, তখন উনি বলেন যে আচ্ছা, ঘটনাটা কি আমাকে একটু খুলে বলো তো। তখন এই যে মোহর ভাই, ফিরোজ ভাই, রাহুল ভাই, ওনারা বলেন যে এরকম এরকম আমরা তো এখানে থাকতাম। এরপরে মোহর ভাই কি দেখেছিলেন ওই রাতের বেলা, এই বিষয়টা কিন্তু ওই পাকিস্তানি ভদ্রলোককে বলেন। বলার পর উনি বেশ চিন্তিত হয়ে পড়েন। উনি বললেন যে আমি যেরকম সন্দেহ করতেছি এটাই কিনা, আচ্ছা দেখি তো আমি কোনো তথ্য নিতে পারি কিনা। উনি আবার আয়না পড়া জানতেন। উনি আয়না পড়া দিয়ে অল্প সময়ের মধ্যেই চমকে ওঠেন, খুব ভয়ার্ত হয়ে যান, ওনার শরীর ঘেমে যায়। উনি কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকেন যে জাহাঙ্গীর তো এই দুনিয়াতে আর নাই। এই কথা শোনার সাথে সাথে সবার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। নাই মানে কি বলেন? বলে হ্যাঁ নাই, ওর লাশ এখান থেকে আরও ভেতরের দিকে পড়ে আছে, আধা খাওয়া অবস্থায়। এই কথা শোনার সাথে সাথে সবাই তো আতঙ্কিত হয়ে যান, বিশ্বাসই করতে চান না। তখন সবাই মিলে খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে আসলেই এখান থেকে, মানে যেখানে ওই যে ঝুপড়ির মতো ঘরটা তৈরি করা হয়েছিল, সেখান থেকে আরও বেশ কিছুটা ভেতরে গিয়ে জাহাঙ্গীর ভাইয়ের ডেড বডি পাওয়া যায়। বুকের যে অংশটা, এই বুক থেকে নিচের অংশটা ছিন্ন ভিন্ন অবস্থা, মাথাটাও খুঁজে পাওয়া যায় নাই। শরীরের বেশ অঙ্গ ছিন্ন ভিন্ন করা, শুধু জামা দেখে আর প্যান্টের অংশ দেখে চেনা গেছিল এইটা জাহাঙ্গীর ভাইয়ের ডেড বডি। সবাই চিন্তা করেছিল যে কোনো হিংস্র প্রাণী এই কাজটি করেছে। তখন ওই পাকিস্তানি ভদ্রলোক বলল যে না, এটা কোনো হিংস্র প্রাণীর কাজ না, এটা একটা ভয়ঙ্কর জিনের কাজ। এটা কিভাবে হলো? তখন ওই পাকিস্তানি ভদ্রলোক বলল যে আমি আরেকটু তথ্য নিয়ে নিই, আপাতত এই লাশের যে বন্দোবস্ত সেটা করতে হবে। লাশটা এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল যে এটাকে আসলে বাংলাদেশে পাঠানোর মতো কোনো অবস্থা ছিল না। এটা পাঠানোর জন্য পুলিশের সাথে যোগাযোগ করতে হবে, পুলিশ আসলে তো আবার এনাদেরকে ধরবেন। আবার জাহাঙ্গীর ভাইয়ের ডেড বডি যে বাংলাদেশে পাঠাবেন, ওনার বৈধ কাগজপত্র তখনও বেশ কিছু হয়নি। এর মধ্যে স্থানীয় যারা আছেন আর কি, ওনাদের সাথে যারা রয়েছেন আর কি, তাদের অনেকের কাগজপত্র নাই পুলিশের কাছে। তারপরও যাদের কাগজপত্র আছে তাদের মাধ্যমে যোগাযোগ করা হয়। তখন পুলিশ এই ভয়াবহতা দেখে তারা বলেন যে এটা তো খুব বাজে অবস্থার সিচুয়েশনে চলে গেছে, এখানের যেই সমস্ত মুসলিম কবরস্থান আছে সেখানেই কবর দেওয়া যায় কিনা। পরবর্তীতে পরিবারের সম্মতি নিয়ে ওখানকার একটা মুসলিম কবরস্থানে জাহাঙ্গীর ভাইয়ের বডির যতটুকু অংশ পাওয়া গিয়েছিল জানাজা করে দাফন করা হয়। এরপর ওই পাকিস্তানি ভদ্রলোক এমন কিছু তথ্য জানান যা শুনে উপস্থিত সবাই আকাশ থেকে পড়েন। সেই পাকিস্তানি ভদ্রলোক জানান যে এই যে গাছটা, যে গাছের নিচে ঝুপড়ি ঘরের মতো বানানো হয়েছিল, এই গাছে একটা আফ্রিকান শক্তিশালী বয়স্ক জিন এসে অল্প কিছুদিনের জন্য বাসা বেঁধেছে। মূলত আফ্রিকান এক তান্ত্রিক তাকে এখানে পাঠিয়েছে বেশ কিছু পশুর মাথা এবং শরীরের বিভিন্ন অংশ সংগ্রহ করতে। সেই কাজটি করছিল। এর মধ্যে এই যে জাহাঙ্গীর ভাই, ফিরোজ ভাই, মোহর ভাই আর রাহুল ভাই, এই চারজন ওখানে গিয়ে ঝুপড়ি ঘরের মতো তৈরি করেছে। শুরুতে নাকি সে ভয় দেখানোর চেষ্টা করেছে। মোহর ভাই, রাহুল ভাই, ওনারা দুজন ভয় পেয়ে তো নেমে আসছেন, যার কারণে এই দুজনের ক্ষতি করার কোনো চিন্তা ওই জিনের ছিল না। ফিরোজ ভাই, জাহাঙ্গীর ভাই এই দুজন থাকছিলেন। তবে জাহাঙ্গীর ভাই নাকি এর মধ্যে বেশ কিছু কাজ করে ফেলেছেন, যেটা ওই জিনের মারাত্মক রকম ক্ষিপ্ততার জন্য দায়ী হয়ে যায়। সেটা হচ্ছে জাহাঙ্গীর ভাই রাতের বেলা ওনার পরিবারের সাথে কথা বলার জন্য ওই ঝুপড়ি ঘর থেকে বের হতেন। ফিরোজ ভাই ঘুমিয়ে পড়েছেন, ওনার অসুবিধা হবে, অন্যের অসুবিধা করে তো আর কথাবার্তা বলা যায় না, যার কারণে ওই ঝুপড়ি ঘর থেকে বের হয়ে গাছের নিচে গিয়ে কথা বলতেন। যখন কথা বলতেন তখন মাঝে মাঝে ওনার জল বিয়োগ করার প্রয়োজন হতো, উনি গাছের নিচে জল বিয়োগ করতেন।
ওই সময় নাকি ওই জিনটা সশরীরে এসেও জাহাঙ্গীর ভাইকে নাকি শাসিয়ে গেছে। জাহাঙ্গীর ভাইকে নাকি 2 থেকে 3 বার এসে শাসিয়ে গেলেও জাহাঙ্গীর ভাই বিন্দুমাত্র এটাতে কর্ণপাতই করে নাই। সে উল্টো নাকি বলেছে যে দেখি আমারে কি করতে পারিস, কারণ ওই যে তার বাপ দাদা তো কবিরাজি করতো, তার কিছু জানা ছিল, মনে করছে এটা কিছুই করতে পারবে না আমার। যেই রাত্রে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে ওই রাত্রেও জাহাঙ্গীর ভাই একা একা ছিলেন, কারণ ওই যে বৃষ্টির কারণে ফিরোজ ভাই আর যান নাই। এই সুযোগটাই কাজে লাগায় ওই ভয়ঙ্কর জিনটা। যখনই উনি ঘর থেকে অল্প সময়ের জন্য বের হয়েছেন, বৃষ্টিটা একটু কমে আসছে, বের হয়েছেন, তখনই ওই জিনটা ওনাকে ধরে ফেলে, আর ধরে সাথে সাথেই মেরে ফেলে। শুধু মেরে ফেলেই ক্ষান্ত হয় নাই, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেই জিনিসগুলো সাধারণত জিনেরা খেয়ে ফেলে সেটা খেয়েও ফেলেছে। কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ সেটা ওই তান্ত্রিকের জন্য সে নিয়েও গেছে, আর জিনটা এখনও ওই গাছেই রয়েছে। যখন তান্ত্রিক বলবে সে আবার আফ্রিকাতে ফেরত যাবে, আর ওটাকে এখান থেকে সরানোর আপাতত কোনো ক্ষমতা কারো নেই। যদি কারো ক্ষমতা থেকেও থাকে, কে আসবে এই পাহাড়ের উপর সেই গাছ থেকে ওই জিনকে সরানোর জন্য? এটা তো লোকালয় না, কারো তো প্রয়োজন নেই। জাহাঙ্গীর ভাই নাকি নিজেই ওনার মৃত্যুর জন্য দায়ী, এটাই ওই পাকিস্তানি ভদ্রলোক বলেছিল, যে তাকে কয়েকবার শাসানো হয়েছে। এই বিষয়টা উনি কাউকে বলেন নাই, ফিরোজ ভাইকে বলেন নাই, মোহর ভাইকে বলেন নাই, রাহুল ভাইকেও বলেন নাই। টানা কয়েকবার শাসানোর পরেও উনি কোনো কর্ণপাত করেন নাই, যার ফলশ্রুতিতে এই ঘটনাটি ঘটেছে। ওনার মৃত্যু কিভাবে হয়েছে, মৃত্যুর সময় উনি কি দেখেছিলেন, এটা তো আর ওনার মুখ থেকে শোনা সম্ভব হয়নি, উনি তো মারাই গেছেন। তবে ওই পাকিস্তানি ভদ্রলোক উনি এই তথ্যগুলো সংগ্রহ করেছিলেন ওনার পরিচিত এক আলেমের কাছ থেকে। উনি শুধু আয়না পরা দিয়ে এতটুকু দেখেছিলেন, লাশটা ওখানে পড়ে আছে। উনি আরেকজন আলেমের সাথে কথা বলেছিলেন, তার কিছু ছাত্র জিনেরা এই তথ্য নিয়ে এসেছিল। সেই তথ্যটাই উনি পরবর্তীতে অন্যদেরকে বলেছিলেন। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে একজন মানুষ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কতটা কষ্ট করে জীবনযাপন করতে পারেন। শুরুটা অনেক কঠিন হয়ে থাকে, একটা সময় আস্তে আস্তে হয়তোবা আল্লাহ তাআলা সহজ করে দেন। কারো ভাগ্য যদি খারাপ হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। এটাই হয়েছিল জাহাঙ্গীর ভাইয়ের বেলায়। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন, ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আবারও ধন্যবাদ জানাচ্ছি রাহুল ইসলাম মেঘ ভাইকে, ভয়ঙ্কর একই সাথে হৃদয় বিদারক ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনা শোনার পর যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারাও এই ঘটনা সম্পর্কে কিছুটা অবগত হওয়ার পর, কিছুটা অবগত বলতে বোঝাচ্ছি এই ঘটনার যে মেসেজ, যেটা শুধু ভয়ের ঘটনা শোনানোটাই উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে এই ধরনের সমস্যা যদি আপনারা ফেস করেন সেক্ষেত্রে ওই জায়গাটা অবশ্যই অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। তা না হলে জাহাঙ্গীর ভাইয়ের পরিণতি যে কোনো সময় যে কারো হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওর লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার বিনীত অনুরোধ করছি। আসছে সোমবার হরর নাইটের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সাথে ঘটনা শেয়ার করতে আসবো ইনশাল্লাহ। যারা ঘটনা পাঠিয়েছেন রাহুল ইসলাম মেঘ ভাই এবং নাসির ভাই, দুজনকে আবারও জাযাকাল্লাহু খাইরান। যারা ধৈর্য ধরে এপিসোডটি শুনলেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদেরকে আরও দীর্ঘ পথ একসাথে চলার তৌফিক দান করুন। আরও অনেক অনেক ঘটনা যেন আপনাদের কাছ থেকে পেয়ে সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। শুধু ভৌতিক আনন্দ দেওয়াটাই আফনান দ্য হরর ওয়ার্ল্ডের মূল উদ্দেশ্য নয়। আফনান দ্য হরর ওয়ার্ল্ডের মূল উদ্দেশ্য ঘটনার মাধ্যমে আমরা যেন সতর্ক হতে পারি, নতুন কিছু শিখতে পারি, সেই সাথে ভৌতিক আনন্দও পেতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহ আমাদের লিসেনারদেরকে কবুল করুন। যারা অ্যাডমিন মডারেটর প্যানেলে যুক্ত আছেন, আল্লাহ আমাদের সবাইকেও কবুল করুন।
আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে রাখেন, তার রহমতের ছায় আবৃত রাখেন, বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আল্লাহ আমাদের রিজিকের জন্য বরকত দান করেন, আমাদের পরিবারকে যেন সুস্থ রাখেন, আমাদেরকেও আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।